শুধু যে শিক্ষা দপ্তরে এই দুর্নীতি হচ্ছে তাই নয়, সর্বত্র। এবং সরকার যে সরাসরি এই দুর্নীতির সঙ্গে 2016 WBCS প্যানেলের বেশিরভাগটাই জারটিআই করে তারা নিজেরাই জেনেছে। তারা প্রিলিমিনারিতে কেউ 0 পেয়েছে, কেউ 10 পেয়েছে, কেউ 11 পেয়েছে। তারা ফাইনাল পরীক্ষাটা দিল কি করে? তারা WBCS হলো কি করে? তারা WBCS এক্সিকিউটিভ এ গ্রুপ হয়েছে। তারা কেউ বিডিও, এখন তো ফিনান্স ডিপার্টমেন্টেও কাজ করছেন, কমিশনার হয়েছে। WBCS পরীক্ষায় প্রিলিমিনারি এবং ফাইনালে কত কত নম্বর পেয়েছে, ইন্টারভিউতে কত নম্বর। 0 পাওয়া WBCS অফিসার, এক্সিকিউটিভ অফিসার তিনি কাজ করে যান। ভয়ঙ্কর অবস্থা চলছে। একটা সরকার নিয়োগের ক্ষেত্রে পুরোপুরি দুর্নীতিতে জড়িয়ে। পিএসসি একটা সাংবিধানিক সংস্থা ছিল, নিরপেক্ষতা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ। 2011-র পরে যেখানে যে জায়গায় নিয়োগ হয়েছে সব জায়গায় দুর্নীতি। পশ্চিমবাংলায় উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীদের 3,98,150টা পদ, 674টা সরকার অনুমোদিত মাদ্রাসা আছে, সেখানে 10,000 শিক্ষক পদ। গত 2011-র পর থেকে আজ পর্যন্ত এই দুটো দুর্নীতিমূলক নিয়োগ ছাড়া, প্রাথমিকে দুটো দুর্নীতিমূলক নিয়োগ এবং এই এসএসসিতে একটা দুর্নীতিমূলক নিয়োগ, এছাড়া এর তো প্যানেল বাতিল হয়ে গেল। আর কোনো নিয়োগ 10 বছরের রাজ্যে 7,018টা স্কুল কমে গেছে, মানে উঠে গেছে। এবং সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছেন 8,207টা স্কুল তারা তুলে দিচ্ছে। সরকারি প্রশাসনে যে দুর্নীতিমূলক নিয়োগ, এটা কিন্তু ওই কয়লা, বালি, গরু, ওই সিন্ডিকেট, ওই তোলাবাজি শিল্প, এগুলোর থেকে অনেক অনেক ভয়ঙ্কর। রাজার দোষে প্রজার শাস্তি হয়েছে, সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করে। মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিলেন, তারা এক কলমের খোঁচায় যারা মেধাবী, যারা মেধার সঙ্গে মেধা এবং পরিশ্রমের মাধ্যমে যারা যোগ্যতা প্রমাণ করে চাকরিটা পেয়েছেন, 6 বছর 7 বছর পরে মহামান্য সুপ্রিম কোর্ট বললেন তোমাদের চাকরি, তোমাদের পরীক্ষা দিতে হবে। আজকে যদি মাননীয় বিচারপতিদের আমরা বলি যে আপনারা আবার পরীক্ষা দিন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ওই বিচারপতির চেয়ারে আসুন, কজন পারবেন? নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরীক্ষার ঘোষণা করার সঙ্গে সঙ্গে একটা কথা বললেন যে সাংবাদিকদের উদ্দেশ্যে আপনারা নেগেটিভিটি ছড়াবেন না। রাজ্যের প্রশাসনিক প্রধান একেবারে মহাকারণে নবান্নে বসে একের পর এক বেআইনি ঘোষণা করবেন, আর সাংবাদিকরা আমরা হাত পা গুটিয়ে বসে থাকব? আপনারা বলুন। আজকে এই বিষয়ে আলোচনা করব। এই যে বেআইনি কথাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন, আমার সঙ্গে রয়েছেন সদ্য ডিএ মামলা জিতেছেন শ্যামল কুমার মিত্র। বিবিধ নিউজে স্বাগত স্যার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বেআইনি কার্যকলাপ। প্রথম যেটা শুরু করি, যে এসএসসি একটা স্বশাসিত সংস্থা, মুখ্যমন্ত্রী সেই সংস্থার কাজ নবান্নে বসে ঘোষণা করছেন। দেখুন, এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর চেয়ারে এমন একজন বসেছেন যিনি, তার কতটা এখতিয়ার আছে, তার কি বলা উচিত, কোনটা তিনি বলতে পারেন, কোনটা তার অধিকারের মধ্যে পড়ে, এই সমস্ত কিছু গুলিয়ে ফেলেন। যার ফলে হয় কি, তিনি মানে এমন অনেক কাজ করেন যেখানে অনেক সময় কৌতুক রসের উপস্থাপন হয়, তিনি হাসির খোরাক হয়ে যান। আবার কখনো বাংলার মান সম্মান সারা ভারতবর্ষের কাছে লজ্জায় একদম ভুলুণ্ডিত হয়ে যায়। গতকাল উনি প্রেস কনফারেন্স করলেন এবং এসএসসি একটা স্বশাসিত সংস্থা, এসএসসি সংক্রান্ত যে কোনো ঘোষণা, যে কোনো বক্তব্য রাখবেন এসএসসির চেয়ারম্যান বা এসএসসির যিনি সচিব আছেন বা ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি, তারা। কিন্তু উনি অম্লান বদনে ওই নবান্ন থেকে এসএসসি সম্পর্কে ঘোষণা করে দিলেন। মানে ওনার এই বোধটুকুই নেই যে একটা স্বশাসিত সংস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রী কোনো ঘোষণা করতে পারেন না। এবং এর আগে উনি এই কাজ করেছেন, নবান্নে বসে সাংবাদিক সম্মেলন করিয়ে উনি দল বদল করিয়েছেন। দল বদল ভালো কি মন্দ আমি ওসব বিতর্কে যাচ্ছি না, কিন্তু এটা একটা রাজনৈতিক বিষয়। উনি ভুলেই গিয়েছিলেন, উনি যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন তখন উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। উনি
তার রাজনৈতিক বিরোধী যারা তাদেরও মুখ্যমন্ত্রী, ওনার রাজনৈতিক সমর্থক যারা তাদেরও মুখ্যমন্ত্রী, পুরো পশ্চিমবাংলার সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী উনি। এবং মুখ্যমন্ত্রী পদটা হচ্ছে নিরপেক্ষ, সেই পদটা কিন্তু কোনো রাজনৈতিক দলের নয়। অথচ উনি ওই নবান্ন, একটা সরকারি ভবন, সেখানে সাংবাদিক সম্মেলন করছেন, দল বদল করবে যারা তাদের নিয়ে এসে দলের পতাকা হাতে ধরিয়ে দিচ্ছেন। আসলে ওনার এই স্বাভাবিক যে সাংবিধানিক নিয়মকানুন, গণতান্ত্রিক যে শিষ্টাচার, এইগুলোর বড় অভাব রয়েছে ওনার মধ্যে। স্যার, আমি বলছি যে এই অযোগ্যদের সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ রয়েছে যে তাদেরকে চিহ্নিত করতে হবে, প্রয়োজন পড়লে কাস্টডিতে নিয়ে গিয়ে তাদের ইন্টারোগেশন করতে হবে, এবং পরিষ্কার উল্লেখ রয়েছে যে 12.5% হারে, সুদের হারে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। আর মুখ্যমন্ত্রী তাদেরকে দিয়ে কোথায় ঘন্টা বাজানোর জায়গা, কোথায় ক্লাস পরিষ্কার করার জায়গা, শিক্ষা দপ্তরের অন্যান্য তাদের কাজে নিযুক্ত করার কথা বলছেন। দেখুন, একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বলি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলি। কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের, যে 5,619 জন সম্ভবত এরা একেবারে দুর্নীতির মাধ্যমে শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি পেয়েছিলেন থ্রু এসএসসি, এই চাকরিগুলোকে বাতিল করে দিতে হবে এবং বাকিদের চাকরি থাকবে। সেই সময় উনি এই রায়টা মেনে নিলে শুধুমাত্র এই 25,752 জন এর যে প্যানেল, এই প্যানেলে একমাত্র ওই 5,619 জন যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন বলে একেবারে নিশ্চিত, সব পক্ষ নিশ্চিত, সরকার নিশ্চিত, এসএসসি নিশ্চিত, সিবিআই নিশ্চিত এবং আদালত মেনে নিয়েছেন। সেই সময় তিনি যদি এই 6,919 জনের চাকরিটা বাতিল করে বাকিদের চাকরিটা বহাল রাখতেন, আজকে এই যে একটা অসহায় এবং দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে, এটা হতো না। কিন্তু তখন থেকেই ওনার মাথায় ছিল যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে, যারা তৃণমূল নেতা মন্ত্রীদের ঘুষ দিয়ে তার বিনিময়ে চাকরিটা পেয়েছে, ওনার সরকার যাদেরকে দুর্নীতির মাধ্যমে চাকরি দিয়েছে তাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। এবং তারপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উনি অ্যাপিল করেছেন, চ্যালেঞ্জ করেছেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রায় 3 বছর ধরে মামলা চলেছে এবং মাননীয় বিচারপতিরা, আমি আইনজীবীদের কথা উল্লেখই করছি না, মাননীয় বিচারপতিরা বারবার বলেছেন যে আপনারা দয়া করে কারা যোগ্য, কারা মেধা, পরিশ্রম এবং যোগ্যতার নিরিখে প্যানেলে নাম তুলে চাকরি পেয়েছে তাদের, এবং যারা ঘুষ দিয়ে বিভিন্ন বেআইনি পথে চাকরি পেয়েছে তাদের তালিকাটা সেগ্রিগেটেড করে দিন, আলাদা করে দিন, অন্যথায় কিন্তু প্যানেল বাতিল করতে বাধ্য হব। তা মাননীয় মুখ্যমন্ত্রী একদিনের জন্য শোনেনি, কারণ তখনও তার মাথায় ঘুরছে যে যোগ্যদের যা হয় হোক, অযোগ্য যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদের চাকরিটা নিয়ে আমি কম্প্রোমাইজ করব না, তাদের চাকরি রাখতেই হবে। তার জন্য সেখানে উনি পৃথকীকরণ তালিকা দিলেন না। মামলা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টেও কিন্তু 20 বার সুপ্রিম কোর্টে মামলার শুনানি হয়েছে এবং তার মধ্যে 19 বার মাননীয় বিচারপতিরা বলেছেন যে আপনারা তালিকা দিন, তালিকা না দিলে সেগ্রিগেটেড, পিওর, আদালত গ্রাহ্য, সঠিক নির্ভুল তালিকা যদি আপনারা না দেন তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল করতে আমরা বাধ্য হব। এবং তার আগে উত্তরপ্রদেশে 89,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হয়েছে, ঝাড়খণ্ডে গ্রুপ ডি কর্মচারীদের পুরো প্যানেল বাতিল হয়ে গেছে, ত্রিপুরাতে 10,753 জন শিক্ষকের চাকরি গেছে, সেটা অবশ্য দুর্নীতির কারণে যায়নি। ত্রিপুরার তৎকালীন বামফ্রন্ট সরকার ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 10% সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন, তাতে তারা চাকরি পেয়েছিলেন। পরে আদালতে মামলা হয় এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে এটা হচ্ছে সংবিধান বিরোধী, কাজে এই নিয়োগ বাতিল হলো, তাদের নিয়োগ বাতিল হয়। তো এইরকম একটা অবস্থায় ঝাড়খণ্ডের নিয়োগ বাতিল তো হয়েছে 21শে ফেব্রুয়ারি, একেবারে সম্প্রতিকালে। তো উনি জানতেন যে পুরো প্যানেলটা বাতিল হয়ে যেতে পারে, তারপরেও কিন্তু উনি কোনোভাবে সুপ্রিম কোর্টে তালিকা দিলেন না। অর্থাৎ সব সময় ওনার মাথায় থেকেছে যে যারা মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে ঘুষ না দিয়ে তাদের যা হয় হোক, কিন্তু যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা রক্ষা করতে হবে, তাদের স্বার্থটা রক্ষা করতে হবে। এর আগে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সভা করলেন, খুব লজ্জার কথা, একজন মুখ্যমন্ত্রী, সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রী মার্ক টোয়েনটা পড়েছেন। মার্ক টোয়েন বলেছিলেন মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন
যে তাদের বোকা বানানো হয়েছে। তা মাননীয় বোধহয় ভাবেন যে যে কোনো মিথ্যে কথা বলে মানুষকে বোকা বানানো যায়, একদম গোয়েবেল সাহেবের কায়দায় আমি বোকা বানিয়ে দিলুম, মানুষের আর মনে থাকবে না। উনি 7 তারিখে যেদিন ইনডোর স্টেডিয়ামে সভা করছেন তথাকথিত ডিপ্রাইভড চাকরিহারাদের নিয়ে, তার আগে যেদিন রায়টা বেরিয়েছে সুপ্রিম কোর্ট, সম্ভবত 3 তারিখ, সেই দিন সকালবেলা রায় বেরিয়েছে, বিকেলবেলা 4টের সময় শিক্ষা দপ্তর এসএসসিকে নির্দেশ দিচ্ছে লিখিতভাবে যে আপনারা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিন সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষিতে। অর্থাৎ সেই দিন সরকার রায়টা মানা শুরু করে দিয়েছে এবং তিনি অম্লান বদনে তারপরে 7 তারিখে গিয়ে হাজারটা মিথ্যে কথা বললেন যে আমরা রিভিউ পিটিশন করবো, একজনেরও চাকরি যেতে দেবো না, ইত্যাদি ইত্যাদি। অদ্ভুত ব্যাপার ভাবুন, রায়টা মেনে নেওয়ার পরে, রায়টা কার্যকর করার পরে তার কোনো রকম সংশোধন চাওয়া যায়, এটা কোথায় উনি বলেন আমি আইন পড়েছি, কোথায় পড়েছেন, কীরকম পড়েছেন আমি জানি না, এটা আমার জানা নেই। সেখানেও কিন্তু উনি বললেন প্রথমে যোগ্যদেরটা দেখছি, তারপরে যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে আমি কেস টু কেস দেখে তাদেরটা দেখব। অর্থাৎ অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরটা কিন্তু উনি ছাড়ছেন না। গতকালকে যিনি প্রেস কনফারেন্স করলেন, অত্যন্ত লজ্জার কথা, দুঃখের কথা, উনি সোজা সাপটা বললেন যে আপনারা পরীক্ষা দিয়ে আসুন যোগ্যরা। ভাবুন তো, 7 বছর 8 বছর তারা চাকরি করছেন, 10 বছর আগে তারা পরীক্ষা দিয়েছেন। এই দীর্ঘদিন চাকরি করার পরে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার যে পড়াশোনা, সেই পড়াশোনার সঙ্গে বহু যোজন দূরে তাদের মানসিক অবস্থা বর্তমানে এতটাই খারাপ যে তারা নতুন করে মনঃসংযোগ করতে পারবেন না। শুধু তাই নয়, পরীক্ষা দেবে 30 লাখ 40 লাখ ছেলেমেয়ে, তাদের মধ্যে নতুন প্রজন্মের অসংখ্য ছেলেমেয়ে থাকবেন, তারা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার পড়াশোনার মধ্যে আছে। কাজী এই যে 25,753 জনের মধ্যে যারা যোগ্য, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদের আবার চাকরি ফিরে পাওয়াটা অসম্ভব। এবং উনি বললেন হ্যাঁ পরীক্ষার মাধ্যমে তোমরা চলে এসো, অর্থাৎ তাদের চাকরি পাওয়ার স্বপ্নের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন। এবং এতটাই নির্লজ্জ উনি, তারপরে উনি বলছেন যে যাদের টাকা সুদসহ ফেরত দিতে বলা হয়েছে বেতন, তাদের আমার শিক্ষা দপ্তরে অনেক চাকরি আছে, আমি তাদেরকে সেখানে নিয়োগ করব। অর্থাৎ অযোগ্যদের এখনো পর্যন্ত নিয়োগ করার মানে মানসিকতা সরকারিভাবে উনি বলছেন। এর থেকে লজ্জার, এর থেকে দ্বিধার আমার মানে কি বলবো, নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এবং সবথেকে বড় কথা, মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিলেন, তারা এক কলমের খোঁচায় যারা মেধাবী, যারা মেধার সঙ্গে মেধা এবং পরিশ্রমের মাধ্যমে যারা যোগ্যতা প্রমাণ করে চাকরিটা পেয়েছেন, 6 বছর 7 বছর পরে মহামান্য সুপ্রিম কোর্ট বললেন তোমাদের চাকরি খারিজ। দোষ কার? যে সরকার, একটা রাজ্য সরকার, শাসক দল, তারা দুর্নীতি করেছে, তাদের দুর্নীতির দায়টা যোগ্য চাকরি প্রার্থীদের উপর চাপিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট রায় দিলেন তোমাদেরও চাকরি খারিজ, তোমাদের পরীক্ষা দিতে হবে। আজকে যদি মাননীয় বিচারপতিদের আমরা বলি যে আপনারা আবার পরীক্ষা দিন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ওই বিচারপতি চেয়ারে আসুন, কজন পারবেন? এটা বলতে সোজা, কিন্তু করতে খুব কঠিন। এবং এই যে যোগ্য যারা চাকরি প্রার্থী, যারা চাকরি পেয়েছেন, তাদের মানে একেবারে শেষ পেরেক পুঁতে দিলেন। আমি জানি না তারা এই চরম হতাশার মধ্যে একেবারে তাদের সামনে অন্ধকার ঠেলে দিলেন, তারা কি করবেন আমি জানি না। এবং এখানেই শেষ নয়, কিন্তু প্রাথমিকে 2012 এবং 2014 নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তাতে সুপ্রিম কোর্ট প্যানেলটা বাতিল করেছে, কারণ টোটাল পরীক্ষা নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতিমূলক, বেআইনি এবং অনৈতিক। সেই কারণে, এবং সেই একই কারণ কিন্তু এই প্রাথমিকের 69,000 যে শিক্ষক নিয়োগ হয়েছেন তাদের ক্ষেত্রে খাটে। 32,000 চাকরি বাতিলের নির্দেশ হয়ে রয়েছে, হাইকোর্টে রয়েছে, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এসছে, এতদিন স্টে অর্ডার ছিল, সেই মামলা শুরু হয়েছে। সেখানে অনেক আইনজীবী আশঙ্কা প্রকাশ করছেন যে এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি যাবে। আপনি ভাবুন তো, আপনি একটা পেশায় আছেন, দীর্ঘদিন আপনি এই পেশার সঙ্গে যুক্ত, আপনি সকাল থেকে রাত্রির অবধি ছুটছেন, আপনি কি প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়, চাকরি দেওয়ার পরীক্ষায় কি পড়াশোনা করতে হবে তার আপনি কি করছেন? করছেন না। আপনাকে হঠাৎ যদি আমি বলি যে আপনার এই চাকরিটা নট গেল,
আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে 30 লক্ষ 40 লক্ষ প্রার্থীর সঙ্গে পরীক্ষায় বসে আপনার থেকে বয়সে 7 বছর 10 বছর 15 বছর কম তাদের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে আপনি পাশ করে বেরিয়ে আসুন, আপনি পারবেন? একটা, এবং শুধু যে শিক্ষা দপ্তরে এই দুর্নীতি হচ্ছে তাই নয়, সর্বত্র। এবং সরকার যে সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত তার কারণ, তার প্রমাণ হচ্ছে WBCS অফিসারদের 2016 WBCS প্যানেলের বেশিরভাগটাই জালি। আমি জালি শব্দটা ব্যবহার করছি। RTI করে তারা নিজেরাই জেনেছে তারা প্রিলিমিনারিতে কেউ 0 পেয়েছে, কেউ 10 পেয়েছে, কেউ 11 পেয়েছে। তারা ফাইনাল পরীক্ষাটা দিল কী করে? তারা WBCS হলো কী করে? তারা WBCS CD গ্রুপ হয়নি, তারা WBCS এক্সিকিউটিভ A গ্রুপ হয়েছে। তারা কেউ BDO, এখন তো ফিনান্স ডিপার্টমেন্টেও কাজ করছেন কমিশনার হয়ে, তারা কাজ করে যাচ্ছেন। এর জন্য কোনো আদালত লাগে না, কোনো মামলা লাগে না, কোনো তদন্ত লাগে না। স্রেফ কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার বিভাগ, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অধীন। তিনি সেই দপ্তরের সচিব PSCর সচিবকে জানতে চাইবে যে এই নাম আমার কাছে এসেছে যারা PSCর পরীক্ষায় উত্তীর্ণ হয়নি কিন্তু চাকরি পেয়েছে। আপনি জানান যে এরা PSCর WBCS পরীক্ষায় প্রিলিমিনারি এবং ফাইনালে কত কত নম্বর পেয়েছে, ইন্টারভিউতে কত নম্বর পেয়েছে। PSC জানিয়ে দিল। খুব বেশি হলে 15 দিন সময় লাগতে পারে। PSC জানিয়ে দেওয়ার পরেই তাদের চাকরি থেকে বরখাস্ত করলেন এবং তাদের বিরুদ্ধে FIR হলো, তারা জেলে গেলেন এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা হলো। আজও পর্যন্ত হচ্ছে না। কেন হচ্ছে না? আদালতেও মামলা ঝুলে। আমি জানি না আদালতের এই দীর্ঘসূত্রতা এই দুর্নীতিকে যে সাহায্য করছে, এটা মহামান্য আদালত কেন বুঝতে চাইছেন না বা পারছেন না আমি জানি না। এই WBCS অফিসাররা কিন্তু এখনও কাজ করে যাচ্ছেন। 0 পাওয়া WBCS অফিসার, এক্সিকিউটিভ অফিসার, তিনি কাজ করে যাচ্ছেন। ভাবুন, একজন গ্রুপ ডি কর্মচারী নয়, রাজ্য সার্ভিসের সর্বোচ্চ পদ WBCS এক্সিকিউটিভ, তারা কাজ করে যাচ্ছেন। তারা কিছুদিন চাকরি করার পরে নমিনেটেড IAS হবেন। মানে ভাবুন কি ভয়ঙ্কর অবস্থা চলছে। একটা সরকার নিয়োগের ক্ষেত্রে পুরোপুরি দুর্নীতিতে জড়িয়ে। PSC একটা সাংবিধানিক সংস্থা ছিল, নিরপেক্ষতা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হতো। এই যে আমি সরকারি চাকরি পেয়েছি, আমি যখন চাকরি পেয়েছি তখন আমি ছাত্র পরিষদের নেতা, একটা কলেজের ছাত্র সংসদের সভাপতি, তা স্বাভাবিক সাধারণ সম্পাদক, তা স্বভাবতই রাজনৈতিকভাবে যদি তখন নিয়োগ হতো, রাজনীতি থেকে যদি PSC নিয়োগ করতো, আমার তো নিয়োগ হয় না। আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, এরকম অসংখ্য কর্মী আছেন যারা ছাত্র পরিষদ করতেন। তারা আমরা সরকারি দপ্তরে সচিবালয়ের মতো জায়গায় আমরা নিযুক্ত হতে পেরেছি। কেন পেরেছি? PSCর মাধ্যমে স্বচ্ছ নিয়োগটা হতো। এই জন্য তখন মিসলিনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ড এক্সামিনেশান, এরকম অসংখ্য নিয়োগ পরীক্ষা ছিল। সেই পরীক্ষাগুলোতে কিন্তু তৎকালীন সরকার কোনো রকম হস্তক্ষেপ করেননি, কোনো রকম নিয়ন্ত্রণ করেননি। তারা স্বশাসিত সংস্থা হিসেবে একেবারে নিরপেক্ষতার সঙ্গে নিয়োগ করেছে। আমাদের মতো তৎকালীন সরকারের রাজনৈতিক বিরোধী বহু কর্মচারী আমরা চাকরি পেয়েছি। আবার ধরুন SSC হয়েছে, বাম আমলে 10 বার SSC হয়েছে পরপর, প্রতি বছরে প্রায়, মাঝে 2-1 বছর বাদ দিলে প্রতিটা বছরে নিয়মিত SSC হয়েছে। সেখানে অসংখ্য শিক্ষক নিয়োগ হয়েছে। তখন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন, তো উনি একটা দিনের জন্য এই অভিযোগ তোলেননি যে ওই স্কুল সার্ভিস কমিশনে কোনো দুর্নীতি হয়েছে, নিয়োগে কোনো দুর্নীতি আছে। 2011-র পরে যেখানে যে জায়গায় নিয়োগ হয়েছে সব জায়গায় দুর্নীতি। আপনি বলতেই পারেন কয়লা, গরু, বালি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এত তো জায়গায় দুর্নীতি হচ্ছে। এই সব দুর্নীতিগুলোর সঙ্গে এই দুর্নীতির কিন্তু একটা মূলগত পার্থক্য আছে। আপনি হয়তো জানেন যে এখন পশ্চিমবাংলায় উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীদের 3,98,150টা পদ শূন্য। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে মুসলিম মসিহা বলে পরিচয় দেন। তাদের শিক্ষার ক্ষেত্রে কি করেছেন? 674টা সরকার অনুমোদিত মাদ্রাসা আছে, সেখানে 10,000 শিক্ষক পদ শূন্য, অনুমোদিত পদের 40%। উচ্চ মাধ্যমিক স্তরের পরে অন্তত পক্ষে 60% অনুমোদিত পদের 60% করে পদ শূন্য। শিক্ষক নেই, পড়াবেন কারা? এবং গত 2011-র পর থেকে আজ পর্যন্ত এই দুটো দুর্নীতিমূলক নিয়োগ ছাড়া, প্রাথমিকে দুটো দুর্নীতিমূলক নিয়োগ এবং এই SSCতে একটা দুর্নীতিমূলক নিয়োগ, এছাড়া এর তো প্যানেল বাতিল হয়ে গেল, আর কোনো নিয়োগ নেই। যার ফলে
গত 10 বছরে রাজ্যে 7,018টা স্কুল কমে গেছে, মানে উঠে গেছে, এবং সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছেন 8,207টা স্কুল তারা তুলে দিচ্ছেন। অর্থাৎ সরকার তার এই দুর্নীতি, শূন্য পদে লোক নিয়োগ না করা, এই নীতিতে সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেইটাকে পুরোপুরি শেষ করে দিতে চাইছে। এখন সরকারি শিক্ষা ব্যবস্থায় কারা পড়াশোনা করে? আমার আপনার ঘরের ছেলেমেয়েরা, গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এদের ছেলেমেয়েরা। এখন এই শিক্ষা ব্যবস্থাটাকে উনি ধ্বংস করে দিচ্ছেন, এবং যে শিক্ষকরা পড়াচ্ছেন, ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তারা ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। আপনি ভাবুন তারা কি পড়াচ্ছেন। তারা যদি যোগ্য হতেন তারা তো আর ঘুষ দিয়ে চাকরি পেতেন না, তারা অযোগ্য বলেই চাকরি পেয়েছে। অর্থাৎ এই শিক্ষাক্ষেত্রে এবং সরকারি